সুধী সজ্জনমণ্ডলী, ডিএন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের স্তর বেঁধে শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, এটাই হচ্ছে সমাজ, এটাই হচ্ছে সমাজের ব্যবস্থা, এটাই হচ্ছে মানুষের জীবন জীবিকার প্রশ্নে তার কিভাবে জীবনশৈলী এগিয়ে চলবে, আগামী প্রজন্মে কিভাবে এগিয়ে চলবে, তারই একটি ফিরে দেখার দিন। আজ 26শে জানুয়ারি, ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস, 72তম বর্ষে আমরা উদযাপন করতে চলছি। ফিরে দেখার বিষয়টি হচ্ছে এই, আমরা দেখেছিলাম আমরা ভারতবর্ষটাকে স্বাধীন করা সম্ভব হয়েছিল 15ই আগস্ট, তার ঘোষণা হয়েছিল। তো 15ই আগস্ট ঘোষণা হওয়ার সময়টা আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব ষষ্ঠ জর্জ এবং লর্ড লুইস মাউন্টব্যাটন গভর্নর জেনারেল হিসাবে দায়িত্বে থেকে গেলেন। ফলে ভারতবর্ষের যে পূর্ণ স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা লাভ করতে পারলাম না। কারণ ঠিক সেই সময়ে ভারতবর্ষের নিজস্ব কোনো সংবিধান রচনা হয়নি। 1935 সালে একটি সংবিধান, তাকে একটু পরিবর্তন করে এগিয়ে চলছে। আমরা সেই সময়ে লক্ষ্য করলাম 28শে আগস্ট ভারতবর্ষটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, তার নিয়ম নীতি নির্ধারণ করার জন্য, ভারতবর্ষের মানুষ তার জীবনযাত্রা কিভাবে অতিবাহিত হবে তার জন্য একটি সংবিধান রচনা করার জন্য একটি কমিটি গঠন করা হলো। ভীমরাও রামজি আম্বেদকর মহোদয়, ওনাকে সভাপতি করে, উনি আইনমন্ত্রী ছিলেন, ওনাকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হলো। তারিখটা ছিল 28শে আগস্ট। আমরা দেখলাম খুব দ্রুত গতিতে এ কমিটি 4 নভেম্বর কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে তার এই খসড়া সংবিধানটা হস্তান্তর করল, তাদের হাতে পৌঁছে দিল। কিন্তু ঘটনাটা দাঁড়ালো এই, সেদিন থেকে এই সংবিধান বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা লক্ষ্য করলাম 116টি সভা করা হলো। 2 বছর 11 মাস 18 দিন, এই 2 বছর 11 মাস 18 দিনের মধ্যে 116টি সভা গঠন করা হলো এবং সেই সভাতে সাধারণ মানুষের অবাধ উপস্থিতি সুযোগ ছিল। এই সংবিধান নিয়ে প্রচণ্ড বিতর্ক হল। বিতর্কের মধ্য দিয়ে আবার তাকে কিভাবে নতুনভাবে তৈরি করা যায় তার পরিকল্পনা চলল। এভাবে করতে করতে আমরা লক্ষ্য করলাম যে প্রায় নয়, ঠিক 2 বছর 11 মাস 18 দিন তার মাথায়, অর্থাৎ কোনো এক 26শে নভেম্বর সেটাকে বাস্তবায়িত করার জন্য স্বাক্ষর করা হলো অ্যাসেম্বলি কমিটি। এই কনস্টিটিউশনাল কমিটি যখন তাকে স্বাক্ষর করে, সে তারিখটা ছিল 26শে নভেম্বর। এবার এটা লাগু করার জন্য একটা সুনির্দিষ্ট দিন তো চাই। 24শে জানুয়ারিতে এটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবং সেদিন বলা হলো যে 26শে জানুয়ারি তারিখে এই
সংবিধান আমরা শুরু করব এবং সেদিনে হবে ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস। এখন প্রশ্ন এসে দাঁড়ালো 26শে জানুয়ারি তারিখটা কেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখি তাহলে আমরা দেখব 1930 সালে 26শে জানুয়ারি তারিখে পূর্ণ স্বাধীনতার প্রস্তাবটা গৃহীত হল। আমরা লক্ষ্য করেছিলাম 1920 সালে 1919 প্রথম একটা সূত্রপাত হয় যে আমরা কেন স্বরাজ চাইব, আমরা চাইব পূর্ণ স্বাধীনতা। তো পূর্ণ স্বাধীনতা যখন প্রস্তাবটা নিয়ে আসা হয়েছিল, সেই প্রস্তাবটা নিয়ে এসেছিলেন অমৃতলাল ডাঙ্গে এবং তাকে সমর্থন যারা করেছিলেন তার মধ্যে প্রধান ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং সেদিন তারা সাইমন কমিশনে দাঁড়িয়ে, সাইমন কমিশন বিভিন্নভাবে এটা তর্জমা করে বলল, না এটা হবে না, এখন যদি এটা চাওয়া যায় তাহলে তো এটা স্বাধীনতা পেতে আমাদের দীর্ঘ বছর লেগে যাবে। এই আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলবো নেতাজি সুভাষচন্দ্র বসু দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, কিন্তু এই পূর্ণ স্বাধীনতার লড়াইকে সামনে রেখে সুভাষ বসু জাতীয় কংগ্রেসের দল থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এটা একটা ইতিহাস। পরবর্তী সময়ে সশস্ত্র বিপ্লব হলো। তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন খুব আইনমান্য আন্দোলন করে বা নীরব থেকে যে আন্দোলনগুলো হয়েছিল, মৌন আন্দোলন, এগুলো হয়েছিল সশস্ত্র বিপ্লবের বিরুদ্ধাচরণ করে একটা দল আন্দোলন করছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য, আর একটা দল সশস্ত্র বিপ্লব করেছিল। সেখানে কোনো জায়গায় সংগঠিত, কোনো জায়গায় অসংগঠিতভাবে ছিল। বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, প্রফুল্ল চাকি, টেগ্রা বল, মাস্টারদের সূর্য সেন, লোকনাথ বল, এদের যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্ট মাস্টারদের সূর্য সেন 3 দিন চট্টগ্রামকে স্বাধীন করে রাখতে পেরেছিলেন, সেটা 1930 সাল। সুভাষ বসু প্রেরণা পেয়েছিলেন মাস্টারদার সূর্য সেনের এই আন্দোলন দেখে যে সশস্ত্র বিপ্লবী হবে ইংরেজ হটানোর সবচেয়ে বড় মাধ্যম। ঝাঁসির রানী লক্ষ্মীবাই ওনার কাছে একটা প্রতিভু স্মৃতি হয়ে গেল। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে লড়াইগুলো চলছে বিভিন্নভাবে। যে সংবিধানটা রচনা হলো সেই সংবিধানটাও বাস্তবায়িত করার ক্ষেত্রে 2 বছর সাবমিট হয়ে গেল মাত্র 2 মাসের মধ্যে, কিন্তু 2 বছর 11 মাস 18 দিন অর্থাৎ প্রায় 3 বছর লেগে গেল এই সংবিধানটা বাস্তবায়িত করার ক্ষেত্রে। তারপরেও আমরা দেখি একটা সুযোগ একটা রেখে দেওয়া হয়েছিল যে সংবিধান প্রয়োজন বোধে বাস্তবোচিত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার সংযোজন করা যেতে পারে। আমরা দেখলাম ক্রমশ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংযোজন তার মধ্যে চলে আসছে। এতগুলো সংযোজন হয়েছে, শতাধিক সংযোজন। তো সেই সব সংযোজনের মধ্য দিয়ে এখন পর্যন্ত ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার হিসাবে শিক্ষা স্থান পায় নাই। এখন পর্যন্ত ভারতবর্ষের মানুষের কাজের অধিকার মৌলিক অধিকার হিসাবে ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ হয় নাই। তো 72 বছর আমরা চলে আসলাম আমাদের সংবিধানটাকে নিয়ে। তো ফিরে দেখার গুরুত্ব প্রতি বছর কেনই 26শে জানুয়ারি আমরা প্রতিপালন করব। এখানে একটা শব্দ আমার কাছে ব্যক্তিগতভাবে আমি বলছি যে এই শব্দটা সেই জায়গা থেকে মুছে দেওয়া প্রয়োজন। সেই শব্দটা হচ্ছে
আমরা যখন প্রজাতন্ত্র দিবস বলি, এটা কি সত্যিকারের প্রজাতন্ত্র দিবস? তাহলে প্রজাতন্ত্র দিবস যদি আমরা বলি, তাহলে ডেমোক্রেটিক সিস্টেমটা কেন? তার সত্যিকারের যে শব্দটা হওয়া উচিত সেটা সাধারণতন্ত্র দিবস, রিপাবলিক ডে। আমরা দেখলাম যে ভারতবর্ষের ডোমিনিয়ন স্ট্যাটাস যখন ছিল, সেই সময় 1935 অ্যাক্ট অনুযায়ী চলছে। এই সংবিধান আসার পর সেই অ্যাক্টটা বাতিল হয়ে গেল, কিন্তু সেই বাতিল হওয়া অ্যাক্টের মধ্যে দাঁড়িয়েও আজকে আমরা বলবো যে সেই অ্যাক্টের মধ্যে যে বিষয়গুলো গোপনীয় ছিল, সেগুলো আজকের সংবিধানেও যেন প্রকাশ্যে কাজ করে চলছে। 1906 সালে ভারতবর্ষের জাতীয় পতাকা কি হবে এটা তৈরি করা হয়েছিল। 1906 তার মধ্যে 3টি রং ছিল, একটি লাল, একটি হলুদ এবং একটি সবুজ। এই 3 রঙের তেরঙ্গা পতাকা ভারতবর্ষের জাতীয় পতাকা হিসাবে 1906 সালে স্বীকৃতি লাভ করেছিল। আমরা দেখলাম 1921 সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া একটা নতুন একজন বিখ্যাত আর্টিস্ট, উনি ওনার চিন্তার মধ্যে দিয়ে একটি নতুন জাতীয় পতাকার তৈরি করে নিলেন এবং এটা প্রকারান্তরে মহাত্মা গান্ধীর একটু গোপন নির্দেশের মধ্যে দিয়ে সেটা তৈরি হয়েছিল। সঠিক, ঠিক আছে, বিখ্যাত আর্টিস্ট পিঙ্গালি ভেঙ্কাইয়া যে পতাকার জন্ম দিলেন, তার মধ্যে ওই লাল রংটাকে সরিয়ে দিয়ে সেখানে গৈরিক রংটাকে নিয়ে আসলেন। সাদা রং ঠিকই রইল, সবুজ রংটা ঠিকই রইল এবং সেই সাদা রঙের মধ্যে একটি চক্র বসিয়ে দেওয়া হলো, যা পরবর্তী সময়ে অশুভ চক্র বলে চিহ্নিত হলো। তা আমরা আজকে বলবো, আজকে 2021 26শে জানুয়ারি, আর এই পতাকাটির জন্ম হয়েছিল 1921 26শে জানুয়ারি। তাহলে আমরা আজকে বলবো যে এই পতাকার জন্ম, আজকের দিনটি, সেই পতাকার জন্মদিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আলোচিত হয়ে আছে। 1921, 2021, কাজে সেদিক থেকে শতবর্ষ এই পতাকার জন্ম আমরা অভিনন্দন জানাই। আজকে সেই পতাকার বিভিন্ন বিষয় ভিত্তিক এই 26টা যে চক্রটা, সেই চক্রটা কেন, এই রঙগুলোর পেছনে কি কি যুক্তি রয়েছে, সেই বিষয়গুলো আমাদের বিশ্লেষণ করা। তো আমরা যেটা বলবো যে আজকের দিনে আমরা দেখেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু একটা স্লোগান আমাদের সামনে উচ্চারিত করেছিলেন, সেটা হচ্ছে ভারতের জয়, জয় ভারতের। আমরা পরবর্তী সময়ে দেখলাম এই যে শব্দটা ভারতের জয়, জয় ভারতের, এই শব্দটাকে একটু রূপান্তরিত করা হলো, সেটা হচ্ছে জয় হিন্দ। এখানে গোপনে এই ভারতবর্ষের মধ্যে একটা নতুন রুচিবোধ নিয়ে আসার জন্য খুব সুকৌশলে এই শব্দটাকে সমুচ্চ স্বরে উচ্চারিত করা হলো, জয় হিন্দ। তো জয় হিন্দ মানে হিন্দুস্থান। তো ভারতবর্ষটা কি হিন্দুস্থান? এবং সে ভারতবর্ষের যে সংবিধানটা রয়েছে, সংবিধানে কি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলে সেখানে শব্দটা উচ্চারিত হয়েছে। এটা ভারতবর্ষের সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তাহলে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র,
আজকে যদি এই শব্দগুলোকে আমরা একটু বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণের মধ্য দেখব যে সার্বভৌম যে বিষয়টা, সেই বিষয়টাও প্রকারান্তরে বিভিন্ন কৌশলে তৈরি করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে মানি, গণতন্ত্রকে মেনেই চলছি। সমাজতন্ত্রের যে প্রক্রিয়া তার ছিটেফুটো এখানে নেই। ধনিক বর্ণাঢ্য ব্যক্তিরা চূড়ায় বসে আছে, মানুষ শ্রম দিচ্ছে, শ্রমের উৎপাদিত ফসলটা সুনির্দিষ্ট 20টা পরিবারের মধ্যে গিয়ে ঢুকছে। এই শ্রমের উৎপাদিত ফসলটা সমভাবে ভারতবর্ষের মানুষের কাছে বন্টিত হচ্ছে না। আজকে যে কৃষি আইন নিয়ে এত তোলপাড় হচ্ছে, এখানে ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে সমাজতান্ত্রিক কাঠামো, ভারতবর্ষের মধ্যে যে ধর্ম নিরপেক্ষতার বিষয়টা, সেগুলো কি রইল না। শিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা। এই শিক্ষা যদি না থাকে আমাদের চেতনা সমৃদ্ধ হবে না। কাজে শিক্ষার মধ্যে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখব 2009 সালে, এত বছর স্বাধীনতার পর, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 তৈরি হলো, এবং সেটা শুধুমাত্র এলিমেন্টারি এডুকেশন সিস্টেম, ক্লাস 1 to 8। তাহলে একজন বিখ্যাত ভালো পড়ুয়া খুব ভালো মার্ক পেয়েছে, সিস্টেম অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্সে ভালো রেজাল্ট করেছে, কিন্তু তার পক্ষে তার উদ্দেশ্য ছিল সে মেডিকেল পড়বে। তার বাবা কৃষক বলে সে মেডিকেল পড়তে পারলো না। এটা কি ভারতবর্ষের উন্নতি? কাজে কেন আমাদের ভারতবর্ষে সংবিধানে শিক্ষার অধিকারটা মৌলিক অধিকার হিসাবে থাকবে না? আমরা দেখি ভারতবর্ষের একজন রাষ্ট্রপ্রধান সেই সময় বলেছিলেন যে মদ বিক্রি হবে এবং মদের যে রয়্যালিটি হবে, সেই রয়্যালিটি থেকে শিক্ষা ব্যবস্থার যে খরচা তা সংকলন হবে। অদ্ভুত বিষয়। আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে এই শব্দগুলার নিন্দা জানাচ্ছি। এখন আমাদের কাছে 72তম প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে বলবো যে শিক্ষাকে সার্বজনীন করার প্রয়োজনীয়তা রয়েছে। আমরাও যে শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়াশোনা করেছি, স্কুলে আমাদের বেতন দিতে হয়েছে, সরকারি স্কুলে বেতন দিয়ে আমাদের পড়াশোনা করতে হয়েছে, তার জন্য আমাদের লড়াই করতে হয়েছে, আমরা জেল খেটেছি, কাগজ কেরোসিনের জন্য আন্দোলন করতে হয়েছে, তার জন্য আমরা জেল খেটেছি। তো আজকে হয়তো কিছু কিছু জায়গায় পরিবর্তন করে করে আজকের কাগজ কেরোসিনের জন্য বা ইলেকট্রিফিকেশন যথেষ্টভাবে প্রভাব বিস্তার লাভ করেছে, তার জন্য কেরোসিন নিয়ে পড়াশোনার জন্য স্কুল থেকে স্লিপ নিয়ে, ফুড অফিস থেকে আবার স্লিপ নিয়ে, তারপর যেখানে যেখানে ডিপুগুলো আছে সেখান থেকে কেরোসিন নিয়ে আসা হতো মাসে 1 লিটার। যে সেদিনও এই প্রজাতন্ত্র দিবস পালন হয়েছে। তো প্রজাদের জন্য রাজা সঠিকভাবে খাবার দিচ্ছেন না। তা আমরা বলবো এই প্রজাতন্ত্র শব্দটাকে বাতিল করে সাধারণতন্ত্র দিবস হিসাবে এটা চিহ্নিত হোক, এবং শিক্ষার সার্বজনীনতা এবং কাজ। আমরা দেখলাম যে বিশেষ করে 2015 সালের 15ই জুলাই বুল শহরে, জার্মানি বুল শহরে একটা আন্তর্জাতিক সভা হয়েছিল। সেই সভাতে ভারতবর্ষ যোগদান করেছিল এবং সেখানে বলা হয়েছিল যে স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়থ, এই পদ্ধতির মধ্য দিয়ে এডুকেশন ব্যবস্থা চালু হওয়া। এটা কথার কথা রয়ে গেল। যদি সেইটা হতো তাহলে স্কিল ডেভেলপমেন্ট ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরের চাকরি নয়, বিভিন্ন কোম্পানির চাকরি এবং স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের উপরে যে দক্ষতা অর্জন হবে, সেই দক্ষতার মধ্য দিয়ে ভারতবর্ষের এত বেশি পটেনশিয়ালিটি রয়েছে,
তা দিয়ে ভারতবর্ষ একটা সোনার দেশ তৈরি করা সম্ভব হতো। এগুলোকে কার্যকরী করা হচ্ছে না কেন? প্রশ্নটা এই জায়গায় ৭২তম সাধারণতন্ত্র দিবসে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন। কাজেই আলোচনা অনেক বেশি থেকে যায়, সময় আমাদের কাছে কম। আমরা বলবো আমাদের যে আলোচনা, ডিএন টিভির পক্ষ থেকে আমাদের যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করলাম, তার মধ্যে আপনাদের মতামত, আপনাদের বিভিন্ন বিশ্লেষণ, আপনাদের বিভিন্ন চিন্তাধারার পোষণ, আমরা সাধারণতন্ত্র দিবসের চেতনা চৈতন্যটাকে কিভাবে ব্যাপক অংশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আপনাদের বিভিন্ন কমেন্টস যদি আমাদেরকে দেন, আমরা সমৃদ্ধ হব এবং আগামীতে ডিএন টিভি আপনাদের সঙ্গে থেকে, আপনাদের সঙ্গে নিয়ে একটা বিশাল আন্দোলন আমরা তৈরি করতে পারবো আগামী প্রজন্মের স্বার্থে। এটুকু বলে সবাইকে আবারও আমার শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।